জীবের পরিবেশ বিস্তার ও সংরক্ষণের একটা আমাদের হচ্ছে যে সর্বোচ্চ খ বা গ আসতে পারে এখান থেকে আমাদের জন্য। যেমন হচ্ছে যে বাঘ, হরিণ, শূকর, সুন্দরী, গেওয়া, গোলপাতা। উদ্দীপকের তথ্য থেকে একটি পরিবেশীয় পিরামিডের চিত্র অঙ্কন করো। উদ্দীপকের প্রতিটি ধাপে উৎস থেকে শক্তির প্রবাহ বিশ্লেষণ করো। কিভাবে শক্তির প্রবাহ হয়। তো এখানে বাঘ আছে, হরিণ আছে, সুন্দরী, গেওয়া, গোলপাতা আছে। তাই বিষয়টা কি, সুন্দরী, গেওয়া, গোলপাতা এগুলা হচ্ছে যে হরিণ শূকর খায়, হরিণ শূকরকে বাঘ খায়। সো এদের একটা পিরামিডের আমাদের হচ্ছে ছবি আঁকতে বলছে। দেখো আমাদের ইকোসিস্টেমে আছে অজীব আর জীব। এই জায়গায় হচ্ছে যে আমাদের অজীব হচ্ছে জৈব, শর্করা, প্রোটিন, লিপিড। অজৈবর মধ্যে মৌলিক উপাদান আছে, কিছু যৌগিক উপাদান আছে। ভৌতের মধ্যে সূর্যালোক, তাপ, আর্দ্রতা, বাতাস আছে। জীবের মধ্যে স্বভোজী আছে, পরভোজী। পরভোজী দুইটা, একটা খাদক একটা বিয়োজক। খাদকের মধ্যে প্রাইমারি, সেকেন্ডারি, টার্সিয়ারি, সর্বোচ্চ। প্রাইমারি কারা, যারা হচ্ছে উৎপাদক থেকে খায়, মানে ঘাস জাতীয় খাবার খায়, তাদেরকে আমরা বলি হচ্ছে প্রাইমারি। তারপর হচ্ছে দেখো একটা বাস্তুতন্ত্রের জীব উপাদান হলো উৎপাদক, খাদক, বিয়োজক। বিয়োজক হচ্ছে ছত্রাকার ব্যাকটেরিয়া, এটা স্যাপ্রোফাস বা ট্রান্সফর্মার নামে পরিচিত। খাদ্য শৃঙ্খলে বিভিন্ন স্তরকে ট্রফিক লেভেল বলা হয়। খাদ্য জাল আছে। পিরামিড তিন প্রকার, একটা সংখ্যার পিরামিড, একটা ভরের পিরামিড, একটা শক্তির পিরামিড। সংখ্যা, ভর আর শক্তির পিরামিড। সংখ্যা হচ্ছে প্রতিটি খাদ্য স্তরে জীবের সংখ্যা অনুযায়ী দেখাইলে সংখ্যার পিরামিড, ভর অনুযায়ী দেখাইলে ভরের পিরামিড। তো হচ্ছে যেমন আমাদের এখানে দেখো ফাইটোপ্লাঙ্কটন উৎপাদক, তারপর সেখানে ছোট মাছ, এগুলাকে খায় ছোট মাছ, এরা প্রথম স্তরের খাদক। তারপর বড় মাছ দ্বিতীয় স্তরের খাদক, মানুষ হচ্ছে তৃতীয় স্তরের খাদক। তো আমাদের কি হয় যে ধারাবাহিকভাবে শক্তি 10 শতাংশ নিয়মে কমে। উৎপাদকে যদি 10,000 কিলো ক্যালোরি থাকে, প্রথম স্তরের খাদকে যায় 1,000, পরেরটায় 100, পরেরটায় 10 কিলো ক্যালোরি। তো সবার আগে উৎপাদক, তারপর প্রথম স্তর, তারপর দ্বিতীয় স্তর, তারপর তৃতীয় স্তরের খাদক। এভাবে পিরামিডটাকে আমরা সাজাই। এখন এখানে দুইটা প্রশ্নই চলে আসছে। এই যে শক্তির প্রবাহটা বলে দিতে পারো, এখানে 10,000 কিলো ক্যালোরি থাকলে এখানে 1,000, এখানে 100 কিলো ক্যালোরি শক্তি যাবে। আর পিরামিড যদি করো তাহলে হচ্ছে যে তুমি সংখ্যা অনুযায়ী করতে পারো। সংখ্যা অনুযায়ী করলে এরা সবচেয়ে বেশি, তারপর এরা, তারপর এরা। এরা তো আমাদের উৎপাদক, এরা প্রথম স্তরের খাদক, এটা দ্বিতীয় স্তরের খাদক। ভর অনুযায়ীও যদি করো, এই জায়গার ভর বেশি, তারপর এরা, তারপর এরা আসে। ঠিক আছে, যেমনি করো জিনিস কিন্তু হচ্ছে সেমই আসবে। এই চ্যাপ্টার থেকে প্রশ্ন আসলে আমরা না দেওয়ার চেষ্টা করবো। একটি বিশেষ বনাঞ্চলে উদ্ভিদ মূলতন্ত্রের মাটির খুব গভীরে না গিয়ে উপরিতলে উঠে আসে, আঙ্গুলের ন্যায় গঠন তৈরি করে। অন্য একটি পরিবেশে উদ্ভিদের পাতা ছোট, রসালো এবং পাতা কণ্টকে রূপান্তর হয়। দেখো আমাদের কোন পরিবেশে পাতা কাঁটায় পরিণত হয়ে যায়, পাতা মোটা হয়ে যায়, এটা মরুজ পরিবেশে। কোন পরিবেশে? মরুজ পরিবেশে, মরুভূমিতে। এটা কোথায়? এটা হচ্ছে মরুভূমিতে। এটা কোথায়? এটা মরুভূমিতে। এটা মরুভূমিতে আমাদের এই ঘটনা ঘটে। আর উদ্ভিদের উপরে চলে আসে, এটা হচ্ছে আমাদের কোন জায়গায় জানি, ম্যানগ্রোভ বনাঞ্চলে। শ্বাসমূল, যে নিচে শ্বাস নিতে পারে না লবণাক্ত পানির জন্য, মূল উপরে চলে আসে, এটাকে বলা হয় শ্বাসমূল। এটাকে কি বলে? এটাকে বলে শ্বাসমূল। এটাকে কি বলে? এটাকে বলা হয় হচ্ছে শ্বাসমূল বা নিউমেটাফোর। শ্বাসমূল বা নিউমেটাফোর কোথায় দেখা যায়? শ্বাসমূল বা নিউমেটাফোর দেখা যায়, এক মিনিট। শ্বাসমূল বা নিউমেটাফোর দেখা যায় আমাদের ম্যানগ্রোভ বনাঞ্চলে। কোথায় দেখা যাবে? ম্যানগ্রোভ বনাঞ্চলে দেখা যাবে। দেখো আচ্ছা, বলছে উদ্দীপক উল্লিখিত পরিবেশ দুটির মধ্যে সাদৃশ্যতা বর্ণনা করো। আমাদের হচ্ছে মরুজ উদ্ভিদ হচ্ছে কি হয়, তাহলে এই যে আমাদের শ্বাসমূল, এটা হচ্ছে আমাদের কোথায় হবে? এটা হচ্ছে আহ আমাদের বলা যায় ম্যানগ্রোভ বনাঞ্চল। আমরা এটা দেখতে পাই ম্যানগ্রোভ বনাঞ্চলে। ম্যানগ্রোভ বনাঞ্চলে দেখতে পাবো। কোথায় দেখতে পাবো এই ঘটনাটা? ম্যানগ্রোভ বনাঞ্চলে দেখতে পাবো। তাহলে এখানে কি দেখা যায়? দেখো যে মরুজ উদ্ভিদকে চারটা ভাগে ভাগ করা যায়: খরা এড়ানো, কৌশলে খেরা ওড়ানো, খরা সাহায্যকারী, খরা প্রতিরোধী। মরুজ উদ্ভিদের বৈশিষ্ট্য, মূলটা অনেক গভীরে চলে যাবে, পাতা কাণ্ড রসালো হবে, কখনো কাঁটায় রূপান্তরিত হয়ে যায়, কোষগুলো ছোট হয়, পুরো কিউটিকলে আবৃত থাকে। এর মধ্যে লুকায়িত পত্ররন্ধ্র পাওয়া যায়। খেজুর, শতমূলী, আকন্দ, ঘিতুকুমারী, পাথরকুচিতে দেখা যায়। লোনা মাটির উদ্ভিদ ম্যানগ্রোভে কাণ্ডপাতা এখানে রসালোই হয়। এখানে স্তম্ভমূল বা ঠেসমূল দেখা যায়, যে মূলগুলা চারদিকে বিস্তৃত স্তম্ভের মতো থাকে, কারণ জোয়ার ভাটার কারণে যেন গাছ ভেসে চলে না যায়। এখানে শ্বাসমূল বা নিউমেটোফোর থাকে, কারণ নিচে অক্সিজেন নেই, নিচে লবণ বেশি, মূলগুলো উপরে উঠে যায় অক্সিজেনের জন্য। বায়োকুটরি থাকে কর্টেক্সে। এর চেয়ে ইম্পর্টেন্ট কথা, জরায়ুজ অঙ্কুরোদ্গম বা ভিভিপোরাস জার্মিনেশন দেখা যায়, যে আমাদের বীজটা শুক্রাণু ডিম্বাণু মিলনের ফলে জাইগেটটা বা বীজটা নিচে পড়বে না, বীজটা জরায়ুতে থাকা অবস্থায় অঙ্কুরিত হয়ে যায়, মূল টুল বের হয়ে যায়, তারপর মাটিতে পড়ে, যেন মাটিতে থাকতে পারে না, মাটিতে তার অঙ্কুরোদ্গম হওয়ার সুযোগ নেই। গেওড়া, গরান, কাকড়া, বাইন, বোরো, গোলপাতা। সুন্দরী গাছ, সুন্দরী গাছ হেরিটেরিয়া ফোমেস। এরা হচ্ছে যে আমাদের কি, এই লোনামাটির উদ্ভিদ। বাংলাদেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলে একটা বিশেষ বনভূমি আছে, এটি বিশ্ব ঐতিহ্যের অংশ, দ্যাট মিনস সুন্দরবন। তাহলে আমাদের দক্ষিণ পশ্চিম অঞ্চলে যে বিশেষ বনভূমি, যেটা আমাদের বিশ্ব ঐতিহ্যের অংশ, এটা কি আমাদের সুন্দরবন। এটা কি আমাদের হচ্ছে সুন্দরবন। সুন্দরবন আমাদের
সুন্দরবন। এই বনভূমি সরাসরিভাবে নিয়মিত জোয়ার ভাটার মাধ্যমে প্রবাহিত। এই এলাকাটি বৈচিত্র্যপূর্ণ, বিভিন্ন ধরনের উদ্ভিদ থাকে। বায়োম জিনিসটা কি? বায়োম হচ্ছে যে আমাদের এই একই ধরনের ভৌত, রাসায়নিক এবং আবহাওয়া, মানে আবহাওয়া সেম, উদ্ভিদ সেম, সব কিছু সেম, এরকম একটা পরিবেশকে বলা হয় বায়োম বলা হয়। দিনিশেক বলতে কি বুঝো? বুঝছি আমরা অলরেডি দিনিশেক বলতে কি বুঝো। বায়োমের সংজ্ঞা বইয়ের ভাষা অনুযায়ী যদি বলি, যে একদম বইয়ের ভাষা অনুযায়ী বায়োমের সংজ্ঞা বললে, বায়োমের সংজ্ঞা দাঁড়াবে হচ্ছে তোমার টুকু টুকু টুকু, কোথায় বায়োম, কই বায়োম নিয়ে আলাদা বিশাল কথাবার্তা আছে। বায়োম হচ্ছে আমাদের একই ধরনের জলবায়ু, মাটি, একই জাতীয় উদ্ভিদ, একই ধরনের জলবায়ু, একই ধরনের জলবায়ু, একই ধরনের জলবায়ু, একই ধরনের জলবায়ু, একই ধরনের মাটি, একই ধরনের জলবায়ু, মাটি, একই বৈশিষ্ট্যের উদ্ভিদ, একই বৈশিষ্ট্যের উদ্ভিদ, একই ধরনের জলবায়ু, একই ধরনের মাটি, একই বৈশিষ্ট্যের উদ্ভিদ, একই বৈশিষ্ট্যের উদ্ভিদ ও প্রাণী, উদ্ভিদ ও প্রাণী। তাহলে হচ্ছে যে আমাদের খেয়াল করে দেখি যে আমাদের একই ধরনের জলবায়ু, মাটি, একই বৈশিষ্ট্যের উদ্ভিদ ও প্রাণী নিয়ে গঠিত, বৃহৎ ও পৃথক, নিয়ে গঠিত, নিয়ে গঠিত বৃহৎ ও পৃথক, বৃহৎ ও পৃথক ইকোসিস্টেমকে, বৃহৎ ও পৃথক যে ইকোসিস্টেম আছে, ইকোসিস্টেমকে, ইকোসিস্টেমকে কি বলা হয়? বায়োম বলে। ইকোসিস্টেমকে কি বলে? বায়োম বলে। আচ্ছা, উল্লেখিত বনভূমির উদ্ভিদের অভিযোজন বৈশিষ্ট্য অলরেডি আমরা লিখছি। উদ্দীপকের বনভূমি জীববৈচিত্র্যের এক্সিটু অপেক্ষা ইনসিটু পদ্ধতিতে সহজে সংরক্ষণ করা যায়। তো আমরা এটা অলরেডি পড়ে আসছি। আমাদের হচ্ছে ইনসিটু আর এক্সিটু সংরক্ষণ নিয়ে একটু আমার কথাটা শোনো। ইনসিটু সংরক্ষণ হচ্ছে যে উদ্ভিদ, যেখানে উদ্ভিদ বা প্রাণী যেখানে আছে তাকে সেখানেই রাখো, সেই পরিবেশটাকে ভালো করো, সেই পরিবেশটাকে দূষণমুক্ত করো, সেই পরিবেশটাকে মানুষের খারাপ প্রভাব থেকে রক্ষা করো। এইটাকে বলা হয় ইনসিটু সংরক্ষণ। যেমন একটা, এবং চাইলে সেটাকে তুমি মানুষের জন্য ভ্রমণ উপযোগী করো। যেমন ইকো পার্ক আছে বিভিন্ন জায়গায়, জাতীয় উদ্যান আছে, কি যেভাবে আছে সেভাবেই রাখছি, আমি তো মানুষের জন্য উপযোগী করছি। সাফারি পার্ক, যেই জঙ্গলে বন পাখিগুলো যেভাবে ছিল সেভাবেই রাখবো, জাস্ট আমার ঘোরার মতো ব্যবস্থা করবো। কারণ বাংলাদেশে সাফারি পার্কগুলো কিন্তু এভাবে হয় না। যেমন কেনিয়াতে আছে মাসাই মারা, একদম যেভাবে থাকার কথা সেভাবেই আমাদের আছে। এটাকে কি বলি আমরা? এইটাকে বলি হচ্ছে আমরা, এটাকে কি বলি আমরা? এটাকে বলি হচ্ছে আমাদের এই ভুলে গেলাম যে ইনসিটু সংরক্ষণ। আর ইনসিটুতে তুমি সেভাবে ভালো রাখতে পারতেছো না, তাহলে এক্সিটুতে যাও, কি যে ওইটাকে এনে অন্য একটা পরিবেশে রাখো। যেমন চিড়িয়াখানা, চিড়িয়াখানায় কি করছে যে ওই প্রাণীর মধ্যে একটা পরিবেশ তৈরি করার চেষ্টা করে, যদিও পায় না। তারপর হচ্ছে বোটানিক্যাল গার্ডেন চিড়িয়াখানার পাশে যে আছে, বিভিন্ন জায়গা থেকে উদ্ভিদ না সংরক্ষণ করে সেরকম পরিবেশ দেওয়ার চেষ্টা করছে, যদিও 100% হয় না। তো কোনটা ভালো? ইনসিটু ভালো, আর এক্সিটু পচা। এক্সিটু থেকে ইনসিটুতে বেশি ফোকাস দেওয়া হয়। জীব সম্প্রদায় কাকে বলা হয়? জীব সম্প্রদায় কাকে বলা হয়? আমাদের প্রথমে এখানে কয়েকটা কথা আছে। একটা হচ্ছে প্রজাতি। প্রজাতি হচ্ছে যে আমাদের প্রথমে একটি নির্দিষ্ট স্থানে একই সময়ে বসবাসকারী, একটি নির্দিষ্ট স্থানে জীব সম্প্রদায়, একটি নির্দিষ্ট অঞ্চলে বসবাসকারী, একটি এই সংজ্ঞাগুলো একটু দেখে নিই। একটি নির্দিষ্ট স্থানে বসবাসকারী, একটি নির্দিষ্ট স্থানে বসবাসকারী ও সম্মিলিতভাবে পরস্পরের উপর ক্রিয়াশীল, ও সম্মিলিতভাবে পরস্পরের উপর ক্রিয়াশীল, সম্মিলিতভাবে পরস্পরের উপর ক্রিয়াশীল, সম্মিলিতভাবে পরস্পরের উপর ক্রিয়াশীল, পরস্পরের উপর ক্রিয়াশীল, পরস্পরের উপর ক্রিয়াশীল, সম্মিলিতভাবে পরস্পরের উপর ক্রিয়াশীল, আমাদের হচ্ছে ক্রিয়াশীল সব প্রজাতির সব পপুলেশন মিলে, ক্রিয়াশীল সব প্রজাতির সব পপুলেশন মিলে, ক্রিয়াশীল সব প্রজাতির সব পপুলেশন মিলে মিলে জীব সম্প্রদায় গঠন করে। প্রজাতি জিনিসটা কি? প্রজাতি জিনিসটা কি জানো? যে সর্বাধিক মিল সম্পন্ন একদল জীবকে, জীব যারা যারা যাদের বিপরীতধর্মী জীব পরস্পরের মিলনে নতুন বংশধর সৃষ্টি করতে পারবে, তাকে প্রজাতি বলা হয়। তাহলে যেমন মানুষ সর্বোচ্চ মিল সম্পন্ন, একটা পুরুষ এবং নারী মিলনের মাধ্যমে কি হয়? সন্তান তৈরি হয়। তাহলে সেটা কি? আমাদের মানুষ একই প্রজাতির। ভিন্ন প্রজাতির হইলে কিন্তু
ভিন্ন প্রজাতির মিলনের মধ্যে কিন্তু সন্তান তৈরি হবে না। জীব সম্প্রদায় বলে, জীব সম্প্রদায় বলে। রেড ডাটা বুক বলতে কি বুঝো? এখানে একটা ডাটা বুকের কথা বলছে, রেড ডাটা বুক। যে রেড ডাটা বুক হচ্ছে যে কারা বিলুপ্ত হয়ে যাচ্ছে, এটা হচ্ছে কারা বিলুপ্ত হয়ে যাচ্ছে সেটাকে বলা হয় হচ্ছে আমাদের রেড ডাটা বুক। এদের বিলুপ্ত প্রায় যারা, যারা হুমকিগ্রস্ত যারা, তাদের জন্য হচ্ছে যে আমরা একটা ডাটা বুক বের করবো, এটাকে রেড ডাটা বুক বলা হয়। তারপর হচ্ছে যে আমাদের এখানে বলছে কি উদ্দীপকে বর্ণিত, আচ্ছা, শিক্ষার্থীরা শিক্ষা সফরে সিলেটের জলাবন রাতারগুলে বন্য গোলাপ দেখে মুগ্ধ হয়েছে। উদ্দীপকে বর্ণিত উদ্ভিদ সমূহের অভিযোজন লেখো, বর্তমানে উদ্দীপক বনের জীববৈচিত্র্য হুমকির মুখে। তাহলে খেয়াল করো আমাদের হচ্ছে এই যে রাতারগুলে আমরা যে জলজ উদ্ভিদ দেখতে পাবো, সেই জলজ উদ্ভিদের কি কি বৈশিষ্ট্য আছে খেয়াল করো। জলজ উদ্ভিদের কি কি বৈশিষ্ট্য আছে? জলজ উদ্ভিদের একমাত্র বৈশিষ্ট্য যে জলজ উদ্ভিদের বৈশিষ্ট্য নিমজ্জিত যে জলজ উদ্ভিদ হয় এর কাণ্ড নরম হয়, দুর্বল হয়, সরু হয়, লম্বা মধ্যপর্ব বিশিষ্ট হয়, মাটিতে নোঙ্গরবদ্ধ ভাসমান। উদ্ভিদের কাণ্ড সাধারণত রাইজম জাতীয় হয়। জলজ উদ্ভিদের মূলটা সুগঠিত হয় না, অনেক সময় মূল থাকেই না, কারণ পানি শোষণ করার দরকার কি, পানিতেই তো আছে। কাণ্ডটাও নরম হয়, নাহলে পানির স্রোতে কিন্তু ভেঙে যেত। কাণ্ড ও পাতার বহিত্বকে কিউটিকল থাকে না, পত্ররন্ধ্র থাকে না বা কম থাকে। পত্ররন্ধ্রে প্রহরী কোষ নাও থাকতে পারে। পত্ররন্ধ্রের দরকার কি, পানিতে আছে তো, পত্ররন্ধ্রের দরকার কি। তারপরে হচ্ছে যে মূল ও কাণ্ডে বড় বড় বায়ুকুঠরি থাকে, বায়ুপূর্ণ। এই বায়ুকুঠরিগুলোকে অ্যারেনকাইমা বলা হয়। বায়ুপূর্ণ প্যারেনকাইমাকে কি বলা হয়? বায়ুপূর্ণ প্যারেনকাইমাকে অ্যারেনকাইমা বলা হয়। জলজ উদ্ভিদে ভাস্কুলার বান্ডেল অপেক্ষাকৃত ছোট। জলজ যে উদ্ভিদ আছে সেই জলজ উদ্ভিদের ভাস্কুলার বান্ডেলটা অপেক্ষাকৃত ছোট ছোট সাইজের ভাস্কুলার বান্ডেল হয়। অনেক সময় জাইলেম অনুপস্থিত। জলজ উদ্ভিদের ভাস্কুলার বান্ডেল ছোট, জলজ উদ্ভিদের ভাস্কুলার বান্ডেল কি ছোট, এবং অনেক সময় হচ্ছে যে আমাদের জাইলেম এদের থাকে না। মেকানিক্যাল টিস্যু খুব কম, অঙ্গ প্রত্যঙ্গ যেন শক্ত নয়। অধিকাংশ জলজ উদ্ভিদ অঙ্গজ উৎপায় বংশ বিস্তার করে, যান্ত্রিক টিস্যু কম, অঙ্গ প্রত্যঙ্গ দৃঢ় না হয়। কি কি অভিযোজন করে? মূল সুগঠিত হয় না, মূল থাকে না, তাই মূলরোম থাকে না। আমাদের বেশিরভাগ ক্ষেত্রে হচ্ছে অস্থানিক ভাসমান মূল থাকে, ভাসমান মূল উদ্ভিদকে ভাসতে সাহায্য করে। নিমজ্জিত জলজ উদ্ভিদের কাণ্ড নরম ও স্পঞ্জি হয়, পাতা পাতলা ও নরম হয়। আবার নিমজ্জিত জলজ উদ্ভিদের পাতা আলোর জন্য ভেদ্য হয়। অন্তর্গঠনে কি ত্বকে কিউটিকল থাকে না। কাণ্ড ও পাতার অভ্যন্তরে বড় বড় বায়ুকুঠরি থাকে। মেকানিক্যাল টিস্যু কম, যেন পানিতে ভেঙে না পড়ে। নিমজ্জিত জলজ উদ্ভিদের পাতায় স্টমাটা বা পত্ররন্ধ্র থাকে না, সব জায়গা দিয়ে পানি শোষণ করতে পারে। আমাদের কাণ্ড ও পাতার ত্বকেও ক্লোরোফিল থাকে। অধিকাংশ জলজ উদ্ভিদ অঙ্গজ উপায়ে বংশ বিস্তার করে। তো তোমার মতো দুইটা তিনটা বৈশিষ্ট্য মনে রেখে জলজ উদ্ভিদের অভিযোজন, মরুজ উদ্ভিদের অভিযোজন, লবণাক্ত উদ্ভিদের অভিযোজন, এই তিনটা জিনিস পড়বা। কি কি? জলজ, লবণাক্ত আর মরুজ উদ্ভিদের অভিযোজন, এই তিনটা জিনিস পড়বা। তারপর হচ্ছে এখানে ক দেখাইছে উদ্দীপকের খ প্রাণীটি কোন ভৌগোলিক অঞ্চলে, তার বনভূমির এবং হচ্ছে প্রাণীর বৈশিষ্ট্য আলোচনা করো। এটা হচ্ছে আমাদের ঘড়িয়াল। এটা কি আমাদের? এটা হচ্ছে ঘড়িয়াল। এটা হচ্ছে ঘড়িয়াল বলো বা কুমির বলো, এটা কোন অঞ্চলের? আমরা কোন অঞ্চলের? আমরা হচ্ছে ওরিয়েন্টাল অঞ্চল। কোন অঞ্চল? ওরিয়েন্টাল অঞ্চল। কোন অঞ্চল? ওরিয়েন্টাল অঞ্চলের। আমরা হচ্ছে ওরিয়েন্টাল অঞ্চলের, ওরিয়েন্টাল অঞ্চলের। আর এই যে অঙ্কুরোদ্গম দেখতে পাচ্ছ, এটা হচ্ছে জরায়ুজ অঙ্কুরোদ্গম বোঝাচ্ছে। কি বোঝাচ্ছে? জরায়ুজ অঙ্কুরোদ্গম, অঙ্কুরোদ্গম, জরায়ুজ অঙ্কুরোদ্গম, জরায়ুজ অঙ্কুরোদ্গম। উদ্দীপক উল্লেখিত খ প্রাণীটি ভৌগোলিক অঞ্চল ও তার বনভূমি ও প্রাণীর বৈশিষ্ট্য আলোচনা করো। ওরিয়েন্টাল উদ্দীপকের ক চিত্রের প্রজনন শৈলীর বৈচিত্র্যতা বন সৃজনে কি ভূমিকা রাখছে? ওরিয়েন্টাল অঞ্চলে আমাদের হচ্ছে যে ওরিয়েন্টাল অঞ্চলের অন্তর্গত আমরা, এগুলা নিয়ে কথাবার্তা আছে, এগুলা আল্লাহর হস্তে কোনো পড়ার দরকার নেই। এখানে হচ্ছে যে আমাদের পত্রঝরা বা পর্ণমোচী বনাঞ্চল নিয়ে কথাবার্তা বলছে, যে পত্রঝরা বনাঞ্চল আছে, ম্যানগ্রোভ বনাঞ্চল নিয়ে কথা আছে। এখানে অনেক কিছু আছে, তুমি চাইলে এগুলো দেখতে পারো বা নাও দেখতে পারো, ঠিক আছে। এই অধ্যায়টা আমাদের জন্য আসলে একদমই খুব খুব লেস ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। আমি আমার একাডেমিক লাইফে পড়ি নাই, তোমরাও চাইলে না পড়লেও পারো, কোনো প্যারা নেই। আর যদি পড়তে চাও এখানে পিডিএফ আছে, জাস্ট একটা রিডিং দিয়ে যাবা, এর বেশি কিছু করার দরকার নাই। ওকে।